আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাডেমিক কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিংবা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বলো না কেন, অর্থাৎ তোমার ওভারঅল ইন্টার লাইফে বায়োলজির খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যেখানে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী খুব বেশি পেইনের সম্মুখীন হয় এই জায়গাটা মুখস্থ করতে গিয়ে বা এই জায়গাটা বুঝতে গিয়ে বা মনে রাখতে গিয়ে। তো সেটা হচ্ছে করোটিক স্নায়ুর সবকিছু। তো সবকিছু না বলে একটু মজাদার ট্যাগ দেওয়ার জন্য 14 গোষ্ঠী লিখছি, আদারওয়াইজ এখানে আমরা করোটিক স্নায়ুর সবকিছুকে ডিসকাস করার চেষ্টা করব। আচ্ছা, বেসিক্যালি যদি একটু টু বি এক্সাক্ট পয়েন্টে আমরা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যে বইটা মেইন বইটা তোমরা সবসময় ফলো করো ইন্টার লাইফের জন্য, গাজী আজমল স্যারের বই। সো সেই গাজী আজমল স্যারের বই কিন্তু এত বড় একটা ছক আছে যে ছকটা তোমরা মুখস্থ করতে পারো না, এবং সবসময় ভাইয়াদেরকে বলো ভাইয়া কিভাবে মনে রাখতে পারি, কিংবা তোমরা টিচারদেরকে সবসময় জিজ্ঞাসা করো কিভাবে মনে রাখতে পারি। তো আজকে আমরা শুধু কয়েকটা ছোটখাটো ন্যামোনিক্স দিয়ে কয়েকটা ছোটখাটো জিনিস শিখবো না, পুরা ছকের সবকিছু A to Z আমরা কিভাবে মনে রাখতে পারবো, বিশেষ করে প্রয়োজনীয় সবকিছু কিভাবে মনে রাখতে পারবো, সেই সব কিছু জিনিস আমরা আলোচনা করবো। উইদাউট এনি ফার্দার দিলে আমরা সরাসরি চলে যাই। আচ্ছা, করোটিক স্নায়ু কয় জোড়া? সবার আগে বলি, করোটিক স্নায়ু হচ্ছে তোমার 12 জোড়া। এটা ইংরেজি কি? ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভ তাহলে কয় জোড়া আমরা দেখলাম? 12 জোড়া। তো 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ কি কি? এই যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নামটা বা তোমার করোটিক স্নায়ুর নাম তোমাকে কিন্তু সিরিয়ালি মাথায় রাখতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি তোমাকে হুট করে জিজ্ঞাসা করি যে ভাইয়া তোমার 5 নাম্বার যে করোটিক স্নায়ু সেটার নাম কি, তোমাকে বলতে হবে ট্রাইজেমিনাল। তুমি যদি সিরিয়ালটা মনে না রাখো তাহলে তুমি কখনোই বলতে পারবে না 5 নাম্বার নার্ভটা কি। কিংবা খুব গুরুত্বপূর্ণ এরকম প্রশ্নগুলোর মধ্যে একটা যে 7 নাম্বারটা, যে 7 নাম্বার করোটিক স্নায়ুর নামটা কি? ফেসিয়াল নার্ভ। ঠিক আছে, সো এই জন্য তোমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে 1 থেকে 12। তো এই সিরিয়ালটা কিভাবে মনে রাখবো? এটার জন্য আমি যেই শর্টকাটটা নিজেও মনে রাখতাম এবং তোমাদের QNA মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকটাতে যেই ছন্দটা ইউজ করেছি সেটা হচ্ছে O3T² আফাস ভাই স্কাই হাই। দেখো, আমি জানি না কে কিরকম ভাবে পড়াচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এই ছন্দটা খুব অনেক সহজ একটা ছন্দ, কারণ বেশিরভাগ ছন্দ অনেক লম্বা হয়, বাট এই ছন্দটা অনেক ছোট। দেখো, O3T² আফাস ভাই স্কাই হাই, কয়েকবার পড়বো ইনশাল্লাহ মুখস্থ হইতে বাধ্য। আচ্ছা, এখন আমরা এগুলো ক্র্যাক করি। O3 এর মানে কি? 3টা ও। 3টা ও তোমাকে মাথায় রাখতে হবে কোন সিরিয়ালে। আমি কিভাবে মাথায় রাখবা? একসাথে মুখে মুখে বলো, আমরা একসাথে মুখে মুখে বলি, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। তুমি এটা কমপক্ষে 5-7 বারের উপর এইভাবে পড়ো, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। দেখবা ইনশাআল্লাহ সিরিয়ালটা ভুল হবে না। অলফ্যাক্টরি 1 নাম্বার, অপটিক 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে অকুলোমোটর। অলরাইট, এরপর আমরা চলে আসি 2টা টি। 2টা টি এর সিগনিফিকেন্স, ফার্স্টটা হচ্ছে ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল। এবার তুমি 4-5 বারের উপর 7-8 বারের উপর তুমি এভাবে পড়তে থাকো, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল। দেখবা কখনো তোমার ট্রাইজেমিনালটা আগে আসবে না, তোমার মুখে দিয়ে চলে আসবে আগে ট্রক্লিয়ার, তারপর ট্রাইজেমিনাল। ঠিক আছে, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল। অলরাইট, এরপর হচ্ছে এ আফাস ভাই। এখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে, সেটা হচ্ছে দেখো যে এফ যেটা মিনিং করছে ফেসিয়াল নার্ভ, এটার আগেও এ আছে, পরেও একটা এ আছে। এখন কোন এ কাকে মিনিং করতেছে? একটা এ হচ্ছে অ্যাব্রুসেন্স, আরেকটা এ হচ্ছে তোমার অডিটরি নার্ভ। অলরাইট, তাহলে এখন একটু চিন্তা করে দেখো তো এখন আমি কিভাবে মনে রাখবো। দেখো, মনে রাখাটা খুব সহজ। তুমি যদি এখানে একটা ছোট্ট একটা ট্রিক ইউজ করো, সেখানে দেখো আমরা যদি ডিকশনারিতে ওয়ার্ড খুঁজি, দুটোটা ওয়ার্ড হচ্ছে এ। আচ্ছা, কোন ওয়ার্ডটা আমরা ডিকশনারিতে আগে পাবো? অবভিয়াসলি অ্যাব্রুসেন্স ওয়ার্ডটা আগে পাবো। তার কারণটা কি? কারণ এ এ ম্যাচিং করছে, ঠিক আছে, কিন্তু এর পরবর্তী যে লেটারটা বি, বি আগে নাকি ইউ আগে? অবভিয়াসলি বি আগে। তাহলে দ্যাট মিন্স তোমাকে ডিকশনারিতে কিন্তু অ্যাব্রুসেন্স যদি ওয়ার্ডটা থাকতো তাহলে অ্যাব্রুসেন্সটা তোমার আগে আসবে, অডিটরি তোমার পরে আসবে। সো এভাবে আমরা মনে রাখবো, ফার্স্টের যে এটা হবে অ্যাব্রুসেন্স, পরের এটা হবে অডিটরি। তাহলে আশা করি এখন থেকে আর কনফিউশন হবে না। আর মাঝখানে এফ তো ফেসিয়াল, এটা আমরা বুঝতে পারতেছি। এরপরে দেখো, জি দিয়ে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভি দিয়ে হচ্ছে ভেগাস নার্ভ, দ্য মোস্ট কমন নার্ভ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে জিজ্ঞাসা করবে 10 নাম্বার নার্ভের নামটা কি। এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবগুলো জিজ্ঞাসা করতে পারে, বাট তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমি বলে দিচ্ছি, যে একেবারে ডিরেক্ট প্রশ্ন করতে পারবে তোমাকে যে 7 নাম্বার নার্ভের নাম কি, 10 নাম্বার নার্ভের নামটা কি।
আচ্ছা, স্নায়ু না বলে নার্ভ বলতেছি, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। স্নায়ু যে কথা, নার্ভ সে কথা। আমরা ভাইয়া যেহেতু মেডিকেলে পড়ি, সো মেডিকেলে আমরা নার্ভ শব্দটা বলতে বলতে এতটা অভ্যস্ত, এখন আর স্নায়ু কথাটা বলতে অনেকটা বিরক্তি লাগে হয়তো, বা অনেক সময় মুখে বসে না। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে তোমার এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, এইচ দিয়ে হচ্ছে তোমার হাইপোগ্লোসাল। সো আমরা 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম সিরিয়ালটা আমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। আমার সাথে একবার দেখি মনে আছে কিনা, রিক্যাপিচুলেট করি। ও কিউব টি স্কোয়ার, আফাস ভাই স্কাই হাই। ও কিউব অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, টি স্কোয়ার ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, আফাস ফার্স্ট হচ্ছে অ্যাব্রুসেন্স, পরে ফেশিয়াল, দেন হচ্ছে কি অডিটরি, এরপর হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস ভাই স্কাই হাই, স্পাইনাল অ্যাক্সেসরি এন্ড হাইপোগ্লোসাল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব একটু এগুলোর অপর নাম আছে কিনা সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখো, আমরা চলে আসছি পার্ট 2 তে। পার্ট 2 তে আমরা আলোচনা করব কোন নার্ভের অপর নাম আছে কিনা সেগুলো নিয়ে। আচ্ছা, দেখো, ট্রক্লিয়ার নার্ভের অপর নাম হচ্ছে প্যাথেটিক স্নায়ু। এটা সবসময় মনে রাখবা। ট্রক্লিয়ার নার্ভের একটা অপর নাম আছে, সেটা কি প্যাথেটিক স্নায়ু। এরপরে আর কোন নার্ভের অপর নাম আছে কিনা দেখো। অডিটরি নার্ভের অপর নামগুলো দেখো, অ্যাকুস্টিক নার্ভ অথবা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কোন স্নায়ুকে ভেস্টিবুলো কক্লিয়ার স্নায়ু বলা হয়, সেটা হচ্ছে তোমার অডিটরি স্নায়ুকে। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা এই জিনিসটা বুঝে ফেললাম এটার অপর নাম কি। এরপরে দেখো যে ভেগাস নার্ভের অপর নাম কি। ভেগাস নার্ভের অপর নাম হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি একেবারে স্টার্টটা না দিয়ে আসলে পারলামই না। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন স্নায়ুকে ক্ষুধার্ত স্নায়ু বলে? ভেগাস নার্ভ। কোন স্নায়ুকে প্যাথেটিক নার্ভ বলে? ট্রক্লিয়ার নার্ভ, সরি টু সে ট্রক্লিয়ার নার্ভ। আচ্ছা, গেল। এখন আরেকটা বিষয় নিয়ে আমরা পড়ালেখা করি, সেটা হচ্ছে যে সবচেয়ে দীর্ঘতম স্নায়ু কোনটা, বা সবচেয়ে বিস্তৃত স্নায়ু কোনটা, আর সবচেয়ে বড় স্নায়ু কোনটা। এটা ওয়ান অফ দ্য ডিবেটেবল প্রশ্ন। সো এই প্রশ্নের উত্তরটা আমি একটু মাঝখান দিয়ে বলে দিই, ঠিক আছে? দেখো, তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে বড় স্নায়ু কোনটা, সেটা হচ্ছে সাইজে বড়, ঠিক আছে? সেটার উত্তর হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ওকে, সবচেয়ে সাইজে বড় অর্থাৎ সবচেয়ে বড় স্নায়ু সেটা কি? সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। কিন্তু তোমাকে যদি বলা হয় সবচেয়ে বিস্তৃত নার্ভ বা সবচেয়ে দীর্ঘতম নার্ভ কোনটা বা দীর্ঘতম স্নায়ু কোনটা, সেটার উত্তর হবে ভেগাস নার্ভ। তাহলে আজকে থেকে এই উত্তরটা মাথায় রাখো। সবচেয়ে বড় স্নায়ু আর সবচেয়ে দীর্ঘতম স্নায়ু, মানে দীর্ঘতম স্নায়ু আর সবচেয়ে বড় স্নায়ু, এই দুটা কথা এক না। কিংবা দীর্ঘতম আর বিস্তৃত এটা এক কথা, কিন্তু দীর্ঘতম আর বড় এই দুটা কথা এক না। বড় বললে ট্রাইজেমিনাল নার্ভ, দীর্ঘতম বললে বা বিস্তৃত বললে ভেগাস নার্ভ। আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার করে ফেলছি, অপর নাম ক্লিয়ার করে ফেললাম। দেন হচ্ছে একটা কোশ্চেন যে কোনটা বড় আর কোনটা বিস্তৃত। এরপরে হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে এর মাঝখানে কোনো শাখা আছে কিনা। দেখো, ট্রাইজেমিনাল নার্ভ 5 নম্বর নার্ভের একটা শাখা আছে, সেটা 3টা শাখা আছে, সরি টু সে। এই 3টা শাখা আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো ও মা মা। কি মনে রাখবো? আমরা মনে রাখবো ট্রাইজেমিনাল নার্ভের 3টা শাখা ও মা মা। ও দিয়ে হচ্ছে অপথালমিক, মে দিয়ে ফার্স্টের মা দিয়ে হচ্ছে ম্যাক্সিলারি, পরের মা দিয়ে হচ্ছে ম্যান্ডিবুলার। সো এগুলোকে ইংলিশে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় অপটিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সো বাংলায় তোমাদের খালি শাখাগুলোর নাম দেওয়া আছে, অপথালমিক শাখা, ম্যাক্সিলারি শাখা, ম্যান্ডিবুলার শাখা। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের যে শাখাটার কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেগাস নার্ভের শাখা। ফেশিয়াল নার্ভেরও শাখা থাকে, কিন্তু সেটা তোমাদের জন্য ইন্টারল্যাবের জন্য মোটো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের কয়টা শাখা থাকে? ভেগাস নার্ভের শাখা যতটা থাকে, এটা আমরা যেভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে গলা কাপা। এই কথাটা মনে রাখবা, কি? গলা কাপা। ভেগাস নার্ভ, ভেগাস নার্ভের মধ্যে আমরা শাখা মনে রাখার জন্য এই কথাটা মনে রাখতে পারি। ভাইয়া যে কথাটা মনে রাখতাম, গলা কাপা। সো গ দিয়ে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক, লা দিয়ে হচ্ছে তোমার ল্যারেঞ্জিয়াল, কা দিয়ে হচ্ছে তোমার কার্ডিয়াক, পা দিয়ে হচ্ছে তোমার পালমোনারি। ঠিক আছে, এটা তোমার পাকস্থলী মনে করিও না, কারণ গ্যাস্ট্রিক অলরেডি চলে গেছে, সেটা তোমার পাকস্থলী রিলেটেড ক্রিয়াকলাপ
নিয়ন্ত্রণ করতেছে, আর এখানে পা দিয়ে হচ্ছে তোমার পালমোনারি। পালমোনারি মানে কি? ফুসফুস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 4টা শাখা পেয়ে গেলাম। গ্যাস্ট্রিক শাখা, ল্যারিঞ্জিয়াল শাখা। ল্যারিংস মানে কি? ল্যারিংস মানে হচ্ছে তোমার ষড়যন্ত্র। এরপর কার্ডিয়াক মানে কি? হার্ট, হৃৎপিণ্ড। কার্ডিয়াক শাখা, পা দিয়ে হচ্ছে পালমোনারি। অলরাইট। আচ্ছা, আমরা আশা করি এই শব্দটার মাধ্যমে একটা ছোটখাটো ট্রিক্সের মাধ্যমে আমরা এই ভেগাস নার্ভের বা ভেগাস স্নায়ুর 4টা শাখা আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা 3টা জিনিস এখনই ক্লিয়ার করে ফেলছি ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে। আশা করি আমার হিসাব যদি ভুল না হয় 10 মিনিটের মধ্যে আমরা ক্লিয়ার করে ফেলছি 3টা জিনিস। কি কি? সিরিয়ালটা একদম মুখস্থ করে ফেলছি আলহামদুলিল্লাহ। অপর নামগুলো আমরা বুঝে ফেলছি। একটা প্রশ্ন ক্লিয়ার করে ফেলছি। প্লাস শাখা, যদি ইম্পর্টেন্ট কিছু শাখা থাকে সেই শাখাগুলোর নামগুলো মুখস্থ করছি, কার কয়টা করে শাখা থাকে এবং কি কি শাখা থাকে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো হচ্ছে উৎপত্তি স্থল। কিন্তু উৎপত্তি স্থলটা বলার আগে আমার কাছে মনে হয় প্রকৃতিটা আরো বেশি ইম্পর্টেন্ট। বলে রাখা ভালো, উৎপত্তি স্থল পরীক্ষা আসার সম্ভাবনা কিছুটা কম। এ বাদে তোমার প্রকৃতি এবং কাজ এবং এগুলো সিরিয়াল সহ অপর নাম সহ যা বললাম এগুলোর ইম্পর্টেন্সটা কিছুটা বেশি। সো উৎপত্তি স্থলটা আমরা একটু পরের দিকে দেখি। আচ্ছা দেখো, প্রকৃতি। আমরা জানি একটা স্নায়ুর প্রকৃতি 3 ধরনের হতে পারে। হয় সে সংবেদী হবে, হয় সে আজ্ঞাবাহী বা তোমার মোটর প্রকৃতির হবে, অথবা সে 2 ধরনের কাজ করবে, যার মানে হচ্ছে মিশ্র। আচ্ছা, সেন্সরি, একটা নার্ভ একটা স্নায়ুকে তুমি সেন্সরি বলতেছো, এটা মানে কি তুমি বুঝতে পারতেছো? যে ধরো তুমি একটা উদ্দীপনা দিছো বা তুমি একটা সেন্স দিছো বা স্টিমুলেশন দিছো, সেই স্টিমুলাইকে বা সেই স্টিমুলেশনটাকে সে ক্যারি করে নিয়ে যাবে আসলে ব্রেনের কাছে। সো ব্রেনের কাজ পর্যন্ত ক্যারি করে যদি নিয়ে যায় কোনো নার্ভ, সেটা হচ্ছে তার সেন্সরিক অ্যাক্টিভিটি কিংবা সংবেদী প্রকৃতির। ঠিক আছে, সংবেদী। এই কাজটা কোন স্নায়ু করলো? সংবেদী স্নায়ুর কাজ। এই যে সংবেদনটা নিয়ে গেছে ব্রেনের কাছে। এখন ব্রেন যদি কাউকে অর্ডার করে কোনো কিছু করার জন্য, সেইটা যে নার্ভের মাধ্যমে করবে সেইটার নাম হবে তোমার মোটর নার্ভ। ঠিক আছে, কিন্তু কোন স্নায়ু যদি একই সাথে এই 2টা কাজ করতে পারে সেই হবে কি? মিশ্র। তাহলে আশা করি এই ছোট একটা বেসিকটা একটু ক্লিয়ার করে দিতে পারছি যারা একেবারেই কর্ডিক স্নায়ু সম্পর্কে আইডিয়া থাকবে না। কারণ এই ভিডিও যে দেখবে এমন হইতেও পারে কর্ডিক স্নায়ু সম্পর্কে সে পড়তে পড়তে হাফেজ, এমনও হইতে পারে সে একেবারে কর্ডিক স্নায়ু সম্পর্কে একেবারে নুব। সো দ্যাটস ওয়াই ভাইয়া এভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে জিনিসটাকে, যাতে কারোই সমস্যা না হয়। আচ্ছা, ইনশাল্লাহ হবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কোনটা সংবেদী আর কোনটা চেষ্টীয়। এটা মনে রাখার জন্য আমি ভাইয়া যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে কি, মনে রাখি হচ্ছে সংবেদী হচ্ছে 128, 1 2 8, 1 2 আর 8 নাম্বারটা, এই 8 নাম্বার 1 2 8 এগুলো হবে সেন্সরি বা সংবেদী প্রকৃতির স্নায়ু। আর বাকিগুলো হবে চেষ্টীয় বা আজ্ঞাবাহী বা মোটর প্রকৃতির। কোনগুলো? ওগুলো আমরা একটু পরে আসতেছি। এইটা আমরা শেষ করলাম, সংবেদী আমাদের শেষ 128। মিশ্রটা হবে 5 থেকে শুরু করবা, বিজোড় সংখ্যাগুলো 5 7 9 11 সবগুলো বিজোড় সংখ্যা শেষ হয়েছে। দেখো এরপরে তো বিজোড় সংখ্যা 13, কিন্তু 13 নাম্বার কর্ডিক স্নায়ু তো নাই। আচ্ছা, ভালো কথা। এখন আনএক্সপেক্টেডলি 12 নাম্বার যে স্নায়ু বা সর্বশেষ স্নায়ুটা সে কি করে, তার মনে হয়েছে যে ভাই আমি একটু মিশ্র হয়ে যায় না, তার একটু ইচ্ছা হয়েছে। ঠিক আছে, সো এইভাবে মনে করবা। সো 12 নাম্বারটা হচ্ছে তোমার মিশ্র স্নায়ু। তাহলে বাদ বাকি সংবেদী আর মিশ্র মানে কি? দুটোটার কাজ যেটা একই স্নায়ু করতে পারে, তাই না? আচ্ছা, এই দুটাকে বাদ, এই দুটা ছাড়া যেগুলো বাকি রয়ে যাবে, রেস্ট অফ দা আদার্স, সেগুলো কি হবে? চেষ্টীয় বা আজ্ঞাবাহী বা মোটর প্রকৃতির স্নায়ু। এখন মিলাই দেখো তুমি, মিশ্র স্নায়ুগুলা তোমার 5 7 9 11 12 আর বাকিগুলা চেষ্টীয়। আচ্ছা, এখন অনেকে বলতে পারো ভাই এটার জন্য তো আমি নেমোনিক্স শিখছি, বা অনেকে একটা নেমোনিক্স ইউজ করে, সেটা একটু বলে দিই যা কারো যদি আইডিয়া না থাকে। অনেকে একটা নেমোনিক্স ইউজ করে, সেটা হচ্ছে এরকম যে some say money matters but my brother says big brain matters more. সো এই ছন্দটা লিখে রাখতে পারো কারো যদি বেশি পছন্দ হয়। বাট আমি না প্র্যাকটিক্যালি এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। যেখানে আমরা নর্মালি মনে রাখতে পারি সেইখানেও ছন্দ ইউজ করাটা আমার খুব একটা পছন্দ না। ঠিক আছে, কারণ দেখো এখানে ছন্দ ছাড়া আমরা 128 মনে রাখবো, শেষ। বাকি হচ্ছে 5 থেকে শুরু করে বিজোড় সংখ্যাগুলো আর 12, সেটা হচ্ছে মিশ্র। বাদ বাকি যারা থাকতেছে তারা হচ্ছে কি তোমার চেষ্টীয়।
এখন এটা করলে সমস্যাটা হচ্ছে তুমি যখন হুট করে একটা নার্ভের এই যে তোমার ছন্দটার একটা খারাপ দিক বলি, খারাপ দিকটা হচ্ছে তুমি হঠাৎ করে তোমাকে একজন জিজ্ঞেস করলো যে 5 নাম্বার যে স্নায়ুটা এটা কি তোমার আজ্ঞাবাহী নাকি এটা তোমার চেষ্টিক মানে সংবেদী নাকি মিশ্র, তোমাকে না এখন আবার ছন্দে যেতে হবে। ছন্দ পড়ার পরে আগে তোমাকে ছন্দে এবার তোমাকে গুনতে হবে, এভাবে গুনে গুনে দেখতে হবে কোনটাতে আসতেছে, বাট তোমার গোনা লাগবে না। তুমি যদি তোমাকে একটা নার্ভের নাম বলো, তুমি সাথে সাথে মনে করবা যে এত নাম্বার নার্ভ, ঠিক আছে, এত নাম্বার নার্ভটা আমি কোথায় পড়ছি, 8 নাম্বার হলে বলে দিবা ডিরেক্ট সংবেদী, যদি হয় 9 নাম্বার এটা তো বিজোড় সংখ্যা তাহলে মিশ্র। এখন 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বার তো 5-এর মধ্যেও পড়ে না, 5-এর পর থেকে বিজোড় সংখ্যাগুলা, কিন্তু এটা তো আগে পড়ে গেছে বিজোড় সংখ্যা, দ্যাট মিন্স এটা কি রেস্ট অফ দ্য আদার্সে পড়ছে, সো চেষ্টিও তুমি তাড়াতাড়ি বলে ফেলতে পারবা যদি তোমার একটু জিনিসটা মনে থাকে, ঠিক আছে, বাট ইটস আপ টু ইউ, তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো অথবা ভাইয়া যেভাবে বলছি সেভাবে মনে রাখতে পারো, বাট মনে থাকলেই হইলো, কারণ এইটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা